আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর মনিজা ইসলাম দিবা। আমি ঢাকা মেডিকেল থেকে ইন্টার্নশিপ শেষ করে এখন একটি বেসরকারি মেডিকেলে কর্মরত আছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমাকে কি দেখা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও। জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, অলরেডি আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, একটু আমাদের এখানে কিছু টেকনিক্যাল কারণে একটু লেট হয়ে গিয়েছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা সবাই জানো আমাদের আজকের লেকচারটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো যদিও এটা প্রাণীবিজ্ঞান বইয়ের আমাদের প্রথম একটা চ্যাপ্টার, কিন্তু দেখা যায় যে চ্যাপ্টারটার মধ্যে থিওরির পোর্শনটা আসলে অনেক বেশি, এবং বেশিরভাগ স্টুডেন্ট মনে করে যে পুরোটা চ্যাপ্টারই আমাদের আসলে মুখস্থ করতে হবে। তো বুঝে না পড়ার কারণে দেখা যায় অনেকেই চ্যাপ্টারটা পড়তে খুব একটা পছন্দ করে না। তা আমার বিশ্বাস আজকে যদি সবাই আমরা ক্লাসে একটু মনোযোগ দিয়ে করি, তাহলে এই চ্যাপ্টারটা পড়তে আর কারো কোনো কষ্ট হবে না। ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করব, যা পড়ানো হচ্ছে ক্লাসের সাথে সাথে ফলো করব, এবং পরবর্তীতে ক্লাসে যে সব পিডিএফ গুলো দেখানো হবে এগুলো তো গ্রুপে দিয়েই দেওয়া হবে। একটু সবাই বাসায় এগুলো আবার একটু যদি ভালো করে দেখি, তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ এই ক্লাসটা ফলো করতে আর কারো কোনো সমস্যা হবে না। তাহলে আমি কথা বাড়ি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আমরা প্রথমে এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। আমরা আমাদের আশেপাশে প্রাণী বৈচিত্র্যের এই যে সমাহার দেখতে পারি, এই বৈচিত্র্যটাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো প্রথম যেটা সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো এই জিনগত বৈচিত্র্যের মধ্যে আমরা এখন প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা জিনগত বৈচিত্র্যের একটা এক্সাম্পল। ছবিটা দেখি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের ভুট্টার একটা ছবি, তাই না? আসলে এখানে এটা বোঝানো হয়েছে যে আমরা সাধারণত যে কোনো প্রজাতি, একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে, সেটা মানুষ হতে পারে কিংবা যে কোনো উদ্ভিদ হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় মানুষের মধ্যে আমরা কি দেখি অনেক ধরনের অনেক টাইপের মানুষ, তাই না? এক এক দেশে দেখা যায় মানুষের মধ্যে কিছু জিনগত বৈচিত্র্যের কারণে কোনো কোনো দেশে দেখা যায় উচ্চতার পার্থক্য দেখা যায়, গায়ের রঙের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। এই যে একই প্রজাতির মধ্যে তাদের জিনগত যে পরিবর্তনের কারণে তাদের মধ্যে যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়, এটাই হচ্ছে আসলে জিনগত বৈচিত্র্য। এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের প্রাণী দেখা যাচ্ছে। এখানে কি কি আছে? সিংহ আছে, তারপর হচ্ছে জিরাফ আছে,
জেব্রা আছে, হাতি আছে, তাই না? এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এখানে বিভিন্ন ধরনের প্রজাতির যে সমাহার, তাদের যে বৈচিত্র্য, এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এখন আমরা কি দেখতে পাচ্ছি যেখানে পাশাপাশি দুইটা ছবি, একটা ছবির মধ্যে দেখা যাচ্ছে যে পানির নিচে কি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা জলভূমির যে ছবিটা দেখতে পাচ্ছি, এবং পাশের ছবিটার মধ্যে দেখা যাচ্ছে একটা বনের মধ্যে অনেক পশু পাখি একসাথে, অর্থাৎ এটা হচ্ছে বনভূমি। এই বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের যে সমাহার ঘটে, যে বৈচিত্র্য ঘটে, এটাকেই বলা হয় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমি যদি তিনটা পয়েন্টকে একসাথে সহজভাবে বলতে চাই, তাহলে কি দাঁড়ায়? যখন একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে, যখন মনে করো হচ্ছে মানুষ অথবা বিড়াল অথবা হাঁস মুরগি যে কোনো কিছুর মধ্যে একটা শুধুমাত্র ওই প্রজাতির মধ্যেই যে বৈশিষ্ট্যগুলো, যে পার্থক্যগুলো পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। যখন প্রজাতির সংখ্যা হয়ে যায় হচ্ছে একের অধিক, তখন আমরা সেটাকে বলি হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং আমরা যখন দেখি যে কিছু হচ্ছে একাধিক বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্রের মধ্যে একটা বাস্তুতন্ত্র হতে পারে হচ্ছে প্রাণীর, আরেকটা বাস্তুতন্ত্র হতে পারে উদ্ভিদের, এবং আবার সেখানে অন্য কোনো বাস্তুতন্ত্র থাকতে পারে অণুজীবদের। এরকম বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য পরিবেশে পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অনেক সময় পরীক্ষায়, তোমাদের নৈবিত্তিক পরীক্ষা দিয়ে দিতে পারে যে নিম্নের কোনটি প্রাণীর বিভিন্নতার, অর্থাৎ প্রাণীর বৈচিত্র্যের প্রকারভেদ নয়। এই কথাটাকে আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই, তিনটা অংশের নাম, তাহলে আমরা সেইখানে কি দিয়ে মনে রাখতে পারি? দেখো, তোমরা লিখে রাখতে পারো এখানে। এই খেলাটার সাথে মনে হয় তোমরা সবাই পরিচিত কম বেশি, তাই না? পাবজি। পতে হচ্ছে কি? দেখো, পতে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বতে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এবং জিতে হচ্ছে জিনগত বৈচিত্র্য। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিক। এই টপিকটা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখানে আমরা দেখতে পারবো মোট 13টা শ্রেণীবিন্যাসের ভিত্তির কথা বলা হয়েছে। 13টা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায় আসার মতো। এখানে আমরা একটু একটু করে সবগুলো পয়েন্টই পড়ে যাব। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে এই 13টা পয়েন্টের নাম, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি নয়, অথবা দিয়ে দিতে পারে নিম্নের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। তাহলে দেখো, প্রথম যে পয়েন্টটা সেটা কি? দেহের আকারের ভিত্তিতে, তাই না? দেহের আকারের ভিত্তিতে দেখো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আণুবীক্ষণিক প্রাণী, আর একটা হচ্ছে বৃহত্তর প্রাণী। তো এখানে নাম দেখে বোঝা যাচ্ছে যে যেটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, সেটা কি হবে? সেটা অবশ্যই খালি চোখে দেখা যাবে না। সেটা দেখতে কি প্রয়োজন হবে? সেটা দেখতে প্রয়োজন হবে হচ্ছে একটি অণুবীক্ষণ যন্ত্রের। এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এক্সাম্পলটা হচ্ছে ট্রাইকোটিনা অ্যানাবাসি। এটা কি? এটা হচ্ছে একটা মাছির ফুলকার প্রোটিস্টান জীবাণু। তার পাশাপাশি দেয়া হচ্ছে বৃহত্তর প্রাণী, যেটা হচ্ছে এটা দ্বিতীয় প্রকারভেদ। এই বৃহত্তর প্রাণী বলতে বোঝাই যাচ্ছে যে প্রাণীগুলো দেখতে অনেক বড়, আমরা খালি চোখে দেখতে পারি, এবং এর জন্য অণুবীক্ষণ যন্ত্রের কোনো প্রয়োজন নাই। আমরা পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের ছবি? দেখো, এগুলো হচ্ছে দুইটা গিনিপিগের ছবি। একটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ক্যাভিয়া পোর্সিলাস। এখন আমরা পরবর্তী যে ভিত্তিতে চলে আসলাম, এটা হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। এই পয়েন্টটা পড়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, যে হচ্ছে দেখো, যে কোনো প্রাণী অথবা যে কোনো উদ্ভিদের আমরা যদি বলে থাকি যে গাঠনিক এবং কার্যিক এককের নাম কি, সবার আগে আমাদের মাথায় আসবে হচ্ছে কোষ। কোষ হচ্ছে প্রাণীর গাঠনিক এবং কার্যিক একক, অর্থাৎ আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু থাকুক না কেন, সবকিছুর একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ একসাথে সজ্জিত হয়ে গঠন করে কি? গঠন করা হচ্ছে টিস্যু। এখন অনেকগুলো টিস্যু একসাথে যখন হয় কোনো নির্দিষ্ট কাজের জন্য, তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে অঙ্গ।
আবার কয়েকটি অঙ্গ মিলে তৈরি করা হচ্ছে তন্ত্র। এই যে মূল ধারা, এটার উপর ভিত্তি করে সংগঠন ক্রমমাত্রাকে ভাগ করা হয়েছে টোটাল 4 ভাগে। প্রথমে আমরা পাবো হচ্ছে কোষীয় মাত্রার সংগঠন। দেখো আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে তোমার কি হবে, এই মাত্রার গঠনে কি দেখা যাবে, অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটি দেহ গঠন করবে। এর একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে একদম প্রথম পর্ব যেটা, সেটা কি পরিফেরা। দ্বিতীয় পয়েন্টের নাম হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন। আমরা নাম থেকে বুঝতে পারছি এখানে কি হবে, এখানে কয়েক ধরনের কোষ একটি নির্দিষ্ট কাজের জন্য যখন সম্মিলিত হবে এবং একটি টিস্যু গঠন করবে, সেটাকে বলা হয় হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন। এটার এক্সাম্পল কি, পরিফেরার ঠিক পরের যে পর্বটা সেটা কি নিডারিয়া। তারপর এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন। আমাদের কোষ থেকে টিস্যু গঠন হলো, টিস্যু গঠন হওয়ার পর টিস্যু মিলে কি করে তৈরি করবে হচ্ছে অঙ্গ। এখানে কি হয় দেখো, নাম থেকে বোঝা যাচ্ছে অনেকগুলো টিস্যু যখন একটি নির্দিষ্ট কাজের জন্য একত্রিত হয়ে একটি অঙ্গ গঠন করে, সেটাকে বলা হয় হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন। এর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ঠিক নিডারিয়ার পরের যে পর্বটা সেটা কি প্ল্যাটিহেলমিনথেস। একদম শেষেরটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। এখানে দেখো আমি জানি এখন তোমরা নিজেরাই বলতে পারবা যে অনেকগুলো অঙ্গ যখন কোনো নির্দিষ্ট কাজের জন্য সম্মিলিতভাবে একটি তন্ত্র গঠন করে, তখন তাকে বলা হয় হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। আমরা প্রথম যে 3টে এক্সাম্পল পড়লাম সেগুলো বাদ দিয়ে পরের যে হচ্ছে পর্বগুলো আছে সবগুলোই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার সংগঠনের অন্তর্ভুক্ত। তবে সর্বপ্রথম যে প্রাণী গোষ্ঠীতে এই অঙ্গতন্ত্র মাত্রার এক্সাম্পল পরিলক্ষিত হয় সেটা কি, সেটা হচ্ছে নেমাটিয়ান পর্বের নেমাটিয়ান প্রাণী গোষ্ঠীদের মধ্যে। এরপর এখন আমরা যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে পরবর্তী ভিত্তির নাম হলো জীবন পদ্ধতি। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে দেখো প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে মুক্তজীবী এবং পরের ভাগের নাম হচ্ছে পরজীবী। নাম থেকে বোঝা যাচ্ছে যে মুক্তজীবী প্রাণী সে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তার আশ্রয়ের জন্য কিংবা পুষ্টি সংগ্রহের জন্য তার কিন্তু অন্য কারোর প্রয়োজন নাই। এবং আমরা আমাদের আশেপাশে যত বেশিরভাগ যে সকল প্রাণী দেখতে পাই সবাই কি মুক্তজীবী প্রাণী। এখানে যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এটা কি, এটা হচ্ছে কবুতর, যার সায়েন্টিফিক নাম হচ্ছে কলম্বা লিবিয়া। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরজীবী, অর্থাৎ জীবন পদ্ধতির যে দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে পরজীবী। নাম শুনে বোঝা যাচ্ছে এদের আশ্রয়ের জন্য এরা কি করে, একটি উদ্ভিদের উপর নির্ভরশীল এবং যে আশ্রয়দাতা উদ্ভিদ থাকে তাদের কাছ থেকে এরা খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ যে প্রাণী থাকে বা উদ্ভিদ থাকে তাদের কাছ থেকে এরা পুষ্টি সংগ্রহ করে। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মানুষের গাত্রে বসবাসকৃত বেশিরভাগ কৃমি হচ্ছে পরজীবী। এখানে যে এক্সাম্পল দেওয়া হয়েছে ফ্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে যকৃত কৃমি। তাহলে বুঝতে পারলাম জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্তজীবী, আরেকটা হচ্ছে পরজীবী। চলে যাব শ্রেণীবিন্যাসের পরের যে ভিত্তি সেটা হচ্ছে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। আমরা মনে রাখবো এই ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ এটাকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা সেটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিতীয়টা হচ্ছে সর্পিল ক্লিভেজ এবং তৃতীয়টি হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এখানে প্রত্যেকটা সংজ্ঞা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সেই সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এদের এক্সাম্পল। সংজ্ঞাগুলো আমরা দেখো বই থেকে পড়তে গেলে তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেটা হচ্ছে অরিও ক্লিভেজ, সেখানে কি হয়, সেখানে হচ্ছে যে বিভাজন তলগুলো থাকে সেগুলো জাইগোটকে সবসময় সুষমভাবে অরিও ভাবে বিভক্ত করবে। এর একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, আর্থ্রোপোডা পর্বের সকল প্রাণী হচ্ছে অরিও ক্লিভেজের অন্তর্ভুক্ত। এরপর আমরা চলে আসলাম সর্পিল ক্লিভেজ। এই সর্পিল ক্লিভেজে হয় যেটা সেটা হচ্ছে দ্বিতীয় বিভাজন পর্যন্ত, ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত এদের অরিও ক্লিভেজ ঘটে।
কিন্তু এরপর থেকে যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোলের মধ্যে যে ব্লাস্টোমিয়ার অর্থাৎ কোষগুলো থাকে তাদের স্থানান্তর ঘটে। এভাবে তৈরি হয় হচ্ছে সর্পিল ক্লিভেজ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজে এখানে যেটা হয় সেটা হচ্ছে ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজ ঘটে, কিন্তু তৃতীয় বিভাজনের পর থেকে এখানে হয় যেটা দেহের ঠিক মাঝ বরাবর অনুপ্রস্থভাবে এরা বিভক্ত হয়। এটার নামই হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এখানে একটা কথা যেটা মনে রাখাটা খুব জরুরি সেটা হচ্ছে যে কোনো হচ্ছে জাইগোট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তৈরি করবে হচ্ছে জাইগোট। এই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে বারবার বিভাজিত হয়ে তৈরি করে হচ্ছে ক্লিভেজ, এবং এই ক্লিভেজের প্রত্যেকটি কোষকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমিয়ার। এই ক্লিভেজে যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তকে বলা হয় হচ্ছে ভেজিটাল পোল, এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে সেই প্রান্তটিকে বলা হয় হচ্ছে অ্যানিমেল পোল। তাহলে আমি আবার একটু বলবো, দেখো যেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে জাইগোট। এই জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজের প্রত্যেকটি কোষকে বলা হয় হচ্ছে ব্লাস্টোমিয়ার। এখন এই ক্লিভেজের যে প্রান্তে থাকে হচ্ছে কুসুম সেই প্রান্তকে বলা হয় হচ্ছে ভেজিটাল পোল, যে প্রান্তে থাকবে নিউক্লিয়াস সেই প্রান্তটির নাম হচ্ছে অ্যানিমেল পোল। এরপর আমরা চলে যাব আমাদের ঠিক পরের যে ভিত্তিটার নাম সেটা হচ্ছে ভ্রূণস্তর। আমরা মনে রাখবো এই প্রাণী জগতের যতগুলো পর্ব আছে তাদেরকে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা ছবিতে দেখতেই পাচ্ছি একটি ভাগের নাম হচ্ছে দ্বিভ্রূণস্তরী, আরেকটি ভাগের নাম হচ্ছে ত্রিভ্রূণস্তরী। এখন তোমরা পাশাপাশি দুইটা ছবি দেখতে পাচ্ছ। আমাদের বাম পাশে যে ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে দেখো বাইরের দিকে যে হচ্ছে যে লেয়ারটা দেখা যাচ্ছে, বাইরের দিকে দাঁড়ানো, এই বাইরের দিকে আমরা যে লেয়ারটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটোডার্ম। ভেতরের দিকে যে আমরা পিঙ্ক কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে এন্ডোডার্ম। অর্থাৎ আমরা মনে রাখবো বাইরের দিকে যে স্তরটা সেটার নাম হচ্ছে একটোডার্ম, আর ভেতরের দিকে যে স্তরটা সেটা হচ্ছে এন্ডোডার্ম। আমরা এখন খেয়াল করবো আমাদের ডানে যে ত্রিস্তরী যে কোষের একটা বিন্যাস দেখা যাচ্ছে সেখানে, এখানেও দেখো তোমরা খেয়াল করো বাইরের দিকে যে একটোডার্ম ভেতরের দিকে যে এন্ডোডার্ম এই দুইটা থাকে, কিন্তু দ্বিস্তরী প্রাণীর মাঝখানে এই জায়গাটা হচ্ছে ফাঁকা, তাদের এই মাঝখানে আরেকটি কোষস্তর থাকে। এর নাম কি? এর নাম হচ্ছে মেসোডার্ম। দেখতে পাচ্ছ সবাই? এখন খেয়াল করো এই দ্বিস্তরী প্রাণীর এন্ডোডার্ম এবং একটোডার্মের মাঝামাঝি স্থানে মেসোডার্ম না থাকলেও এখানে একটা অকোষীয় স্বচ্ছ জেলির মতো স্তর থাকে। এটাকে কোনো ভ্রূণস্তর বলা হয় না, এটা হচ্ছে একটা অকোষীয় একটা পদার্থ দ্বারা পূর্ণ থাকে, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই দ্বিস্তরী প্রাণীদের একটা এক্সাম্পল হচ্ছে নিডারিয়া। এই নিডারিয়া পর্বের সকল প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী, এবং নিডারিয়া বাদে এর পর থেকে অর্থাৎ প্ল্যাটিহেলমিনথাস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সকল পর্বের প্রাণীরা হচ্ছে ত্রিস্তরী অর্থাৎ ত্রিভ্রূণস্তরী। তাহলে আমি এটা একটু আবার বলবো, দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তরগুলো সাধারণত দুইটা স্তরে সজ্জিত থাকে। একটা হচ্ছে কি একটোডার্ম, আরেকটা হচ্ছে এন্ডোডার্ম। একটোডার্ম থাকবে বাইরের দিকে, এন্ডোডার্ম থাকবে ভেতরের দিকে। ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে বাইরের দিকে একটোডার্ম থাকবে, ভেতরের দিকে এন্ডোডার্ম থাকবে, এবং দুইটা স্তরের মাঝখানে থাকবে হচ্ছে মেসোডার্ম। এই দ্বিস্তরী প্রাণীদের মাঝখানের এই মেসোডার্ম না থাকলেও এই জায়গাটা অকোষীয় জেলির ন্যায় পদার্থ দ্বারা পূর্ণ থাকে, একে বলা হয় হচ্ছে মেসোগ্লিয়া। আমরা যখন আমরা এই জুওলজি বইয়ের যখন দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো হাইড্রা, তখন আমরা এই গঠনটা আরেকটু ভালো করে তখন বুঝতে পারবো। চলে যাব আমরা পরবর্তী যে শ্রেণীবিন্যাসের ভিত্তি সেটা হচ্ছে প্রতিসাম্য। যতগুলো ভিত্তি আছে সবগুলো ভিত্তির মধ্যে এই প্রতিসাম্য আমি বলতে পারি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য।
আমরা এখন প্রত্যেকটা প্রতিসাম্যের হচ্ছে সংজ্ঞাগুলো একটু বোঝার চেষ্টা করব, একটু বুঝে বুঝে পড়বো এবং সাথে এক্সাম্পল গুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি দেখো, সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এই গোলীয় প্রতিসাম্যের প্রথমে আমাদের যে জিনিসটা চোখে পড়ছে এটা হচ্ছে গোল রং, গোল, তাই না? এটা হচ্ছে গোল। এখান থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে দেখো, আমি একটা ছোট ছবি এঁকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে কোনো গোলককে, যে কোনো গোলকে এর কেন্দ্র থেকে আমরা যে কোনো গোলককে, সরি, এটা হচ্ছে একটা গোলক, এই গোলককে, এটা হচ্ছে তার কেন্দ্র, এই কেন্দ্র বরাবর আমরা যদি সমান একটা অংশে বিভক্ত করি, একটু ঝামেলা করছে, সবাই একটু সাথে থাকো, একটু ঝামেলা করছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গোলকটাকে এখন আমরা যদি কেন্দ্র থেকে মাঝ বরাবর ভাগ করতাম, তাহলে দেখো মাঝ বরাবর আমরা ভাগ করে অনেকবার ভাগ করে কিন্তু এটাকে আমরা সমানভাবে সুষমভাবে অনেকগুলো ভাগে বিভক্ত করতে পারতাম, তাই না? ঠিক একইভাবে গোলকের ন্যায় যে সমস্ত প্রাণীর এই কেন্দ্র থেকে এদেরকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, সমান ভাগে ভাগ করা যায়, এদেরকে বলা হয় হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এরপর আমরা চলে আসলাম পরবর্তী যে ভাগ, সেটার নাম হচ্ছে দেখো অরীয় প্রতিসাম্য। এই সকল প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এদের দেহকে, দেখো এগুলো হচ্ছে দেহটা লম্বালম্বি গড়নের, এদের দেহকে লম্বালম্বি ভাবে আমরা 2 বা ততোধিক ভাগে ভাগ করতে পারি, এটাই হচ্ছে অরীয় প্রতিসাম্য। এখন দেখো এর পরেরটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এই দ্বি অরীয় প্রতিসাম্যের প্রাণীদের ক্ষেত্রে কি হয়, এদের দেহকে আমরা লম্বালম্বি অক্ষ বরাবর ভাগ করে ঠিক এর মাঝ বরাবর সমকোণে ভাগ করা যায়। তাহলে এটার গড়নটা অনেকটা এইরকম হয়। এটাকে যদি আমরা ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি, এর গড়নটা এটাকে দেখো, এখন এটা যদি আমরা মাঝ বরাবর, আচ্ছা থাক, ছবি আঁকা দরকার নেই, এখন আমরা এমনি একটু বোঝার চেষ্টা করি। এই ছবিটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা দ্বি অরীয় প্রতিসাম্যের একটা এক্সাম্পল। এখন আমরা যদি এটা খেয়াল করি, এটাকে যদি আমরা মাঝ বরাবর এভাবে ভাগ করতাম এবং এর সাথে যদি আমরা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি এভাবে ভাগ করতাম, তাহলে এভাবে এক ভাগ, এভাবে এক ভাগ, এটা 4টা ভাগে বিভক্ত হতো, তাই না? এটাই হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা সাধারণত সেই সকল প্রাণীদের ক্ষেত্রে দেখি যে সকল প্রাণীদের দেহের ডান ভাগ এবং বাম ভাগ দেখতে একই ধরনের। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা প্রজাপতি, এই প্রজাপতিকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি তাহলে আমরা দেখবো এর ডান পাশটা যেরকম বাম পাশটা ঠিক একই রকম, তাই না? এই ধরনের মাঝ বরাবর ভাগ করলে ডান পাশ এবং বাম পাশ যদি একই রকম দেখা যায়, এই ধরনের গড়নকে বলা হয় হচ্ছে, এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অপ্রতিসাম্য প্রাণীদের ক্ষেত্রে কি হয়, এদের কোনো তল বরাবর কোনোভাবেই এদেরকে ভাগ করা সম্ভব না।
এখন এর এক্সাম্পল গুলো যদি আমরা সহজে মনে রাখতে চাই তাহলে দেখো কিভাবে মনে রাখতে পারি। গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল গুলো বইয়ের মধ্যে কি লেখা আছে? লেখা আছে হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, আর হচ্ছে কি, আর হচ্ছে রেডিওলারিয়া, ভলভক্স, আর হচ্ছে হেলিওজোয়া। এই তিনটার নাম বইয়ের মধ্যে দেয়া আছে। অরীয় প্রতিসাম্যের নামগুলো কি কি দেয়া আছে? অরীয় প্রতিসাম্যের নামগুলো হলো হাইড্রা, সি এনিমন, আর হচ্ছে জেলিফিশ। এরপর যেটা আছে সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এই দ্বি অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা দেখবো বইতে দুইটা এক্সাম্পল দেওয়া আছে এবং দুইটাই কিন্তু সি দিয়ে। কিন্তু সি দিয়ে নামগুলো মনে রাখার ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে নামগুলোর উচ্চারণ কি। যেমন একটা হচ্ছে টেনোফোরা, যদিও নামটা শুরু হয়েছে সি দিয়ে কিন্তু উচ্চারণ হলো টেনোফোরা। এবং আরেকটা হচ্ছে সিওপ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি কি? এক্সাম্পল গুলো হচ্ছে প্রজাপতি, ব্যাঙ এবং মানুষ। অপ্রতিসাম্যের এক্সাম্পল গুলো হচ্ছে স্পঞ্জ এবং আপেল শামুক। তাহলে আমি এটা একটু আরেকবার তোমাদেরকে গুছিয়ে বলি। গোলীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কি দেখা যায়? গোলীয় অক্ষ বরাবর প্রাণীদেরকে দুই বা ততোধিক ভাবে ভাগ করা যায়। এক্সাম্পল হিসেবে আছে হচ্ছে সবাই কি শুনতে পাচ্ছ? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন দেখো এদেরকে দুই বা ততোধিক গোলীয় অক্ষ বরাবর ভাগ করা যায় এবং এদের এক্সাম্পল গুলো হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে দেহকে দৈর্ঘিক অক্ষ বরাবর ভাগ করলে এভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি এভাবে লম্বা লাইন টেনে ভাগ করতে চাই তাহলে দেহকে দুই বা ততোধিক ভাগে ভাগ করা যায়। এক্সাম্পল হিসেবে কি কি আছে এখানে? এক্সাম্পল হিসেবে আসে হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি এনিমন। দ্বি অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা যদি একটা অনুদৈর্ঘিক অর্থাৎ লম্বালম্বি ভাবে একবার ভাগ করি এবং সেটার মাঝ বরাবর অর্থাৎ সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখবো এখানে চারটা ভাগে ভাগ হয়েছে। এটাই হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে দুইটা সি দিয়ে, একটা হচ্ছে সিওপ্লানা আর একটা হচ্ছে টেনোফোরা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য সাধারণত ওই সকল প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের দেহের ডান পাশ এবং বাম পাশ দেখতে হুবহু একই রকম। যেমন কি? যেমন মানুষ, যেমন হচ্ছে প্রজাপতি, তাই না? এবার আসো অপ্রতিসাম্য, যাদের দেহকে কোনো তল বরাবর কোনো ভাগে ভাগ করা সম্ভব নয়। চলে যাব আমরা পরবর্তী যে ভিত্তি, সেটা হচ্ছে খণ্ডকায়ন। আমরা মনে রাখবো খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট। এ সকল প্রাণীদের দেহ অনেকগুলো খণ্ডকে বিভক্তিত হবে এবং দেখো এখানে একটা ছবি দেয়া আছে যে প্রত্যেকটা খণ্ড দেখতে এটা হচ্ছে একটা কেঁচোর ছবি। এই কেঁচোর দেহ অনেকগুলো খণ্ডকে বিভক্ত এবং প্রত্যেকটি অংশ একটা আরেকটার সমান। এটাই হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট। অসম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণীদের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে প্রথম ছবিটা। আমরা এখানে খেয়াল করে দেখব অসম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণীদের দেহ কিন্তু অনেক ভাগে বিভক্ত, কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু একটা আরেকটার সমান না। খণ্ডকায়ন বিহীন প্রাণী হচ্ছে এদের দেহ কোনো খণ্ডকেই বিভক্ত না। তাহলে প্রথমটা হচ্ছে অনেকগুলো খণ্ডকে বিভক্ত এবং প্রত্যেকটা অংশ একটা আরেকটার সমান। অসম খণ্ডকায়ন বিশিষ্ট হচ্ছে অনেকগুলো খণ্ডকে বিভক্ত হওয়া সত্ত্বেও একটা খণ্ড আরেকটা অখণ্ডকে সমান নয়। খণ্ডকায়ন বিহীন প্রাণী হচ্ছে তারাই যাদের দেহ কোনো খণ্ডকে বিভক্ত নয়। এবার চলে আসলাম আমরা পরবর্তী যে শ্রেণীটা, সেটা হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আমরা মনে রাখবো এই অঞ্চলায়ন শুধুমাত্র একটা পর্বে প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে কি আর্থ্রোপোডা। এখানে আর্থ্রোপোডা পর্বের একটা এক্সাম্পলের ছবি দেয়া হয়েছে। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলতে সেটাই বোঝায় যে প্রাণীদের দেহটা বাইরে থেকে বাহ্যিকভাবে খণ্ডায়িত মনে হলেও এখানে দেখব যে প্রত্যেকটা খণ্ড কিন্তু সুস্পষ্ট না। এক্ষেত্রে কিছু কিছু খণ্ড মিলে এক একটা অঙ্গ তৈরি করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাথা, এখানে কিন্তু অনেকগুলো খণ্ডক আছে। আবার এখানে থোরাক্স বা বক্ষ বলতে যেটা বুঝিয়েছে সেখানে অনেকগুলো খণ্ডক আছে।
আবার অ্যাবডোমেন বা উদর বলতে যে পোর্শনটা আছে এখানেও অনেকগুলো খণ্ডক আছে, কিন্তু প্রত্যেকটা খণ্ড কিন্তু একদম সুস্পষ্ট না, বাইরে থেকে এটাকে মনে হচ্ছে বিভক্ত, কিন্তু প্রত্যেকটা খণ্ড একদম স্পষ্ট করে বোঝা যায় না সেভাবে। এবং এক একটা খণ্ড এক একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য এক একটা অঙ্গে বিভক্ত হয়েছে, এক একটা আলাদা আলাদা অঙ্গ গঠন করে। এটার নামই হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এরপর আমরা যে প্রসঙ্গটা চলে আসলাম, যে ভিত্তিতে চলে আসলাম, এটা হচ্ছে তল বা প্রান্তিকতা। এই দুইটা জিনিস আমরা এখন একসাথে পড়বো। বইয়ের মধ্যে এটাকে আলাদা আলাদা ভাবে লিখলেও এটা পড়ার সুবিধার্থে আমরা এখন একভাবে পড়বো। প্রথমে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সম্মুখ তল। এখানে তিন ধরনের তল বোঝানো হয়েছে, একটা হচ্ছে সম্মুখ তল, একটা হচ্ছে মধ্যরেখীয় তল, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তল। সম্মুখ তল বলতে কি বোঝানো হয়? সম্মুখ তল মানে হচ্ছে যে তল লম্বালম্বী অক্ষ বরাবর পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুটি অংশে বিভক্ত করে। পৃষ্ঠীয় বলতে কোন ভাগ? পৃষ্ঠীয় বলতে এটা মনে করি একটা হচ্ছে খরগোশের ছবি। এখানে দেখো পৃষ্ঠ বলতে এটার পিঠের দিকটা বোঝানো হয়েছে, অঙ্কীয় বলতে হচ্ছে যে পোর্শনটা হচ্ছে বক্ষ প্রাচীরের দিকে সেটা বোঝানো হয়েছে। যেটা হচ্ছে তল বরাবর একে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দুই ভাগে ভাগ করা যায় একটা প্রাণীকে, সেটাই হচ্ছে সম্মুখ তল। তাহলে আমরা এই ছবিটার মধ্যেই দেখতে পাচ্ছি যে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুইটার মাঝখানে কোন লাইনটা আছে? এক্স্যাক্টলি এই লাইনটা। তাহলে এটা কি? এটা হচ্ছে সম্মুখ তল। এখন আমরা জানবো মধ্যরেখীয় তল কোনটা। মধ্যরেখীয় তল হচ্ছে যদি আমরা কোনো একটা প্রাণীকে এমন ভাবে বিভক্ত করি যাতে দেহের ডান পাশ এবং বাম পাশকে আলাদা করা যায়, অর্থাৎ এটাকে যদি আমি দেহ বরাবর একদম ডান এবং বামের, আমাদের মনে আছে সেই প্রজাপতির ছবিটা যেটা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসম, ডান এবং বাম পাশের মাঝখান দিয়ে যদি আমরা একটা লাইন টেনে দিই তাহলে যেই তলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মধ্যরেখীয় তল। এটা তো আসলে একটা 2 ডাইমেনশনাল একটা ছবি, এটা দেখে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ডান এবং বাম পাশের মাঝ বরাবর হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে মধ্যরেখীয় তল। এর ফলে একটা প্রাণীর দেহ ডান পাশ এবং বাম পাশে বিভক্ত হয়। এবার চলে আসলাম হচ্ছে অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল দিয়ে একটা প্রাণীকে সম্মুখ প্রান্ত পশ্চাৎ প্রান্ত দুই পাশে ভাগ করা যায়। সম্মুখ কি? মুখের অংশটা। পশ্চাৎ প্রান্ত হচ্ছে যেই পাশে হচ্ছে লেজ অথবা পায়ু অবস্থিত। এই দুইটা ভাগের মাঝখানে কোন লাইনটা আমরা দেখতে পাচ্ছি? এই যে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই যে এই লাইনটা। তাহলে এই তল বরাবর যে অংশে ভাগ হয়েছে এটা হচ্ছে কি তল? এটা হলো অনুপ্রস্থ তল। তাহলে আমরা এই তলগুলো বুঝলাম কি কি। প্রথমটা হচ্ছে সম্মুখ তল। এই যে সম্মুখ তলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে প্রাণীটাকে ভাগ করা হয়েছে কি কি ভাগে? পৃষ্ঠীয় প্রান্ত আর হচ্ছে অঙ্কীয় প্রান্ত বরাবর। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। এই যে মধ্যরেখীয় তল, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঠিক দেহের মাঝ বরাবর, এই মাঝ বরাবর ভাগ করলে একে হচ্ছে ডান পাশ এবং বাম পাশে বিভক্ত করে। আরেকটা যেটা আমরা তল পেয়েছি এখন সবার লাস্টে, সেটা কি? এটা হচ্ছে সম্মুখ প্রান্ত আর পশ্চাৎ প্রান্তের মধ্যে ভাগ করেছি কি? এই অনুপ্রস্থ তল। তাহলে আমরা এখন প্রান্তগুলো খুব সহজেই পেয়ে গেলাম। কি কি প্রান্ত আছে? প্রান্ত হচ্ছে সম্মুখ প্রান্ত, যে প্রান্তে হলো মাথা থাকে, এই যে মাথাটা থাকবে। পশ্চাৎ প্রান্ত, মাথার যে বিপরীত প্রান্ত সহজ ভাষায়, সেটাই হচ্ছে পশ্চাৎ প্রান্ত। পৃষ্ঠীয় প্রান্ত, যে পিঠের দিকটা যে প্রান্ত সেটাই হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। অঙ্কীয় প্রান্ত, এটা হচ্ছে নিচের দিকের যে তলটা সেটাই হচ্ছে অঙ্কীয় প্রান্ত। আর একটা প্রান্ত আছে দুই পাশ, ডান পাশ এবং বাম পাশ, দুইটা পাশই হচ্ছে কি? পার্শ্বীয় প্রান্ত। এরপরে যে হচ্ছে ভিত্তি, সেটার নাম হচ্ছে সিলম। এবং এই টপিকটাও কিন্তু ঠিক প্রতিসাম্যের মতোই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা জানবো আসলে সিলোম কি। সিলোম বলতে আসলে আমরা কি বুঝি? সিলোম বলতে বুঝি যে সমস্ত প্রাণী ত্রিভ্রূণস্তরী, তাদের যে একটা স্তর ছিল, কি সেটা আমরা পড়েছিলাম, সেই স্তরটার নাম ছিল হচ্ছে মেসোডার্ম। এই মেসোডার্ম থেকে একটা কোষ গহ্বরের সৃষ্টি হয়। একটা যে গহ্বর থাকে সেই গহ্বরটা পরিবেষ্টিত থাকে কি দিয়ে? মেসোডার্মাল কিছু কোষ দিয়ে পরিবেষ্টিত থাকে। এই মেসোডার্মাল কোষ দ্বারা পরিবেষ্টিত আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে মেসোডার্মাল কোষ দ্বারা যে পরিবেষ্টিত যে গহ্বরটা, সেটার নামই হচ্ছে সিলম।
এখন এই সিলোমের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে দেখো 3 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সিউডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। আমরা এখন প্রথমে জানার চেষ্টা করব যে এই ভাগগুলোর আসলে মানে কি। আমরা মনে রাখবো আমাদের মেডিকেল টার্মে একটা সহজ কথা বলে, যে সমস্ত শব্দের আগে এ শব্দটা থাকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যাসিলোমেট, এই এ শব্দটা যেখানে থাকবে সেটার মানে হচ্ছে নাই, অর্থাৎ সেখানে কোনো কিছু একটা নাই। অ্যাসিলোমেট মানে কি নাই? সেখানে সিলোম নাই। সুডো শব্দটার মানে হচ্ছে নকল অথবা ভ্রান্ত, মানে সেখানে সিলোম আছে ঠিকই কিন্তু এটা আসলে প্রকৃত সিলোম না। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিউডোসিলোমেটের একটা ছবি। এখানে দেখা যায় যে এদের আসলে প্রকৃত সিলোম থাকে না, কিন্তু এখানে মেসোডার্মাল, এই মেসোডার্মাল কোষের একটা স্তর পাওয়া যায় মাঝে মাঝে, এটা হচ্ছে সুডোসিলোমেট, কিন্তু এখানে প্রকৃত কোনো সিলোম নাই। ইউসিলোমেট মানে এখানে মেসোডার্মাল কোষ দ্বারা পরিবেষ্টিত পেরিটোনিয়াম দ্বারা আবৃত সিলোম পাওয়া যায়। তাহলে আমি আবার বলছি, অ্যাসিলোমেট মানে হচ্ছে যেখানে কোনো সিলোম নাই। এটার এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে পরিফেরা থেকে প্ল্যাটিহেলমিনথেস। আমাদের আজমল স্যারের বইতে আমরা দেখবো সেখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে পি, দুইটা হলো পি দিয়ে আর দুইটা হচ্ছে সি দিয়ে। আমরা সহজভাবে সেখানে মনে রাখতে পারি কিভাবে, পিসি অর্থাৎ কি পার্সোনাল কম্পিউটার, তাই না? আমরা এভাবে মনে রাখতে পারি। পি দিয়ে দুইটা কি কি, একটা হচ্ছে পরিফেরা আর একটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। সি দিয়ে যে দুইটা নাম আছে সেখানে কি কি, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টেনোফোরা। আমি আবারও বলছি, বই থেকে পড়ার সময় আমরা একটু মিলিয়ে নিব, দেখবো সেখানে লেখা আছে অ্যাসিলোমেটের এক্সাম্পলে দুইটা পি দিয়ে, একটা হচ্ছে পরিফেরা আর একটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, আর সি দিয়ে দুইটা লেখা আছে, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টেনোফোরা। সুডোসিলোমেট, সুডো শব্দটার মানে কি? নকল বা ভ্রান্ত, অর্থাৎ সেখানে সত্যিকারের কোনো সিলোম নাই, কিন্তু দেখবো মেসোডার্মাল কোষের কিছু কিছু স্তর মাঝে মাঝে পাওয়া যায়। এর এক্সাম্পল হিসেবে দেয়া হচ্ছে, এখানে লেখা আছে নেমাটোডা, বইয়ের মধ্যে আরো কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। কি কি? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনকা। এটা সহজে আমরা মনে রাখতে পারি একটা শব্দ দিয়ে। আমরা নারকেল অর্থাৎ কোকোনাট, তাই না? নারকেল সবাই জানি, সবাই চিনি। তাহলে আমরা মনে রাখতে পারি নতে হচ্ছে নেমাটোডা, রতে হচ্ছে রোটিফেরা, কতে হচ্ছে কাইনোরাইনকা, আর লটা হচ্ছে এমনি এমনি ওখানে লেখা আছে। তাহলে এই 3টা এক্সাম্পল হচ্ছে সুডোসিলোমেটের এক্সাম্পল। আমরা এখন শুনে রাখবো, বইতে পড়ার সময় একটু মিলিয়ে পড়বো। এখানে বানানটা একটু ভুল লেখা আছে, বইয়ের মধ্যে তোমরা দেখবা ইউসিলোমেট, এখানে সুডো শব্দটা হবে না, এটা হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেটের এক্সাম্পলের মধ্যে লেখা আছে মলাস্কা থেকে কর্ডাটা। আমি যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে অ্যাসিলোমেট আর সিউডোসিলোমেটের বাদে, এই দুইটার বাদে বাকি যা যা থাকবে সবই হচ্ছে ইউসিলোমেটের এক্সাম্পল। এখন আমরা চলে যাব আমাদের পরের যে শ্রেণীবিন্যাসের ভিত্তি সেটার মধ্যে, সেটা হচ্ছে নটোকর্ড এবং পৌষ্টিক নালী। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পোল এক্সাম আছে। হ্যাঁ, এই পোল এক্সামটা আমি চাচ্ছি যে সবগুলো ভিত্তি পড়া শেষ হলে তোমাদেরকে সহজ ভাবে ওটা আরেকটু রিক্যাপ করে তারপর পোল এক্সামে যেতে। এখানে নটোকর্ড, আমরা জানি মেরুদণ্ডী প্রাণীতে যে কারণে হচ্ছে তারা অমেরুদণ্ডী থেকে আলাদা, সেটা কি? সেটাই হচ্ছে মেরুদণ্ড। যেমন মানুষের মেরুদণ্ড আছে, তাই না? এখন যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তো সেখানে মেরুদণ্ড থাকে না, সেখানে থাকে কি? নটোকর্ড। পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড প্রতিস্থাপিত হয় কি দিয়ে? সেটা হচ্ছে মেরুদণ্ড দিয়ে। এই নটোকর্ডের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে সমস্ত পর্বকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট। কর্ডেটের মধ্যে নটোকর্ড উপস্থিত, নন কর্ডের মধ্যে নটোকর্ড উপস্থিত থাকে না। এখন আমাকে যদি তুমি বলো সহজ ভাষায় কি কর্ডেট বলতে কি, আমাদের এই 9টা পর্বের লাস্টের পর্বটার নাম হচ্ছে কর্ডাটা। এই কর্ডাটা পর্বের সকল প্রাণী সব হচ্ছে এই কর্ডেট শ্রেণীর অন্তর্গত, কর্ডেট এই কর্ডেট এই পোর্শনটার অন্তর্গত। আর নন কর্ডেট বলতে আমরা কি বুঝি? একমাত্র কর্ডাটা ছাড়া প্রথম যে 8টা পর্ব রয়েছে, কি কি?
পরিফেরা থেকে শুরু করে একদম একাইনোডার্মাটা পর্যন্ত প্রথম 8টা পর্বের সকল প্রাণী হচ্ছে নন কর্ডেটের অন্তর্গত। এখানে এক্সাম্পল হিসেবে বইতে দেয়া আছে নন কর্ডেটে কেঁচো, ঘাসফড়িং, কর্ডেটের মধ্যে দেয়া আছে অ্যাসিডেসিয়া, ব্যাং, মানুষ। এরপরে যে ভিত্তিটার নাম দেয়া আছে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে সমস্ত প্রাণীকুলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে কি অ্যান্টারোজোয়া। প্যারাজোয়া প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্যারাজোয়া প্রাণীদের হচ্ছে কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী বা কোনো গহ্বর থাকে না, এগুলো হচ্ছে প্যারাজোয়া। তোমাদের মনে আছে একটু আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে প্রাণীদের দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বলে সেটা জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, একটা হচ্ছে মুক্তজীবী আর হচ্ছে কি পরজীবী। এই প্যারাজোয়া শব্দটা ওইটার সাথে আমরা একটু মিলিয়ে পড়তে পারো যে তাদের কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না, পুষ্টির জন্য এটা হচ্ছে অন্য কিছুর উপর নির্ভরশীল, সেটা কি প্যারাজোয়া। এর একটা এক্সাম্পল কি পরিফেরা পর্বের সকল প্রাণী। এন্টারোজোয়া কি, এন্টারোজোয়া হলো তাদের নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে এবং বা অথবা কোনো খাদ্য গহ্বর থাকে, একমাত্র পরিফেরা ছাড়া এর পরের সকল পর্ব আছে সকল পর্বের প্রত্যেকটি প্রাণী হচ্ছে এন্টারোজোয়ার অন্তর্গত। এখানেই আমাদের শ্রেণীবিন্যাসে 13টা ভিত্তির বর্ণনা শেষ হলো। আমাদের লেকচারটা যেহেতু আজকে একটু মানে অগোছালো ভাবে শুরুর অংশটা ছিল, তা আমি একটু একদম অল্প অল্প কথায় তোমাদেরকে শুরু থেকে একটু করে বলে দিই। তাহলে এখানে আমরা চলে আসলাম, এই 13টা কিন্তু অংশ আমরা অলরেডি পড়ে ফেলেছি। একটু সহজ ভাবে আমি কথাগুলো বলে শেষ করে দিই। প্রথমটা কি ছিল, দেহের আকার। আমরা কি বলেছি, দেহের আকারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে আণুবীক্ষণিক আর একটা হচ্ছে বৃহত্তর প্রাণী, তাই না? আণুবীক্ষণিক প্রাণী কি, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এবং বৃহত্তর প্রাণী হচ্ছে যাকে আমরা খালি চোখেই দেখতে পাই। এর এক্সাম্পল হিসেবে দুইটা এক্সাম্পল দেওয়া ছিল। আণুবীক্ষণিক প্রাণীতে কি ছিল দেখো তো, আণুবীক্ষণিক প্রাণীতে ছিল, আণুবীক্ষণিক প্রাণীতে আমরা এখানে পেয়েছি হচ্ছে ট্রাইকোটিনা অ্যানাবেসা। এটা কি, এটা হচ্ছে প্রোটিস্টার, মাছের ফুলকার প্রোটিস্টার জীবাণু। আমি তোমাদের যত কোয়ারি থাকে এগুলো ক্লাসের শেষে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত আমরা একটু খুব সহজে একটু আবার একটু ভালো করে দেখে নিই। বৃহত্তর প্রাণী বলতে আমরা যত আশেপাশে সবকিছুকে খালি চোখে দেখতে পাই সবকিছুই হচ্ছে বৃহত্তর প্রাণী। পরের যে ভিত্তিটা ছিল এটা ছিল সংগঠন ক্রমমাত্রা। এটা আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে প্রথমে কোষ তৈরি হয়, কোষ থেকে তৈরি হয় হচ্ছে টিস্যু, টিস্যু থেকে হচ্ছে অঙ্গ, অঙ্গের পর হচ্ছে তন্ত্র। কতগুলো কোষ যখন একসাথে কোনো গঠন তৈরি করবে এটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। অনেকগুলো কোষ মিলে যখন একটা টিস্যু তৈরি করবে সেটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন। কতগুলো টিস্যু যখন একসাথে অনেকগুলো একটা অঙ্গ তৈরি করবে সেটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন। এবং কতগুলো অঙ্গ যখন একটা তন্ত্র গঠন করবে সেটা হচ্ছে অঙ্গ তন্ত্র মাত্রার গঠন। দেখো, আমরা অলওয়েজ মনে রাখবো যে পর্বগুলো সাধারণত এমন ভাবে 1, 2, 3, 4 এমন ভাবে সাজানো হয়েছে যেমন একটা থেকে পরের পর্ব একটু উন্নত, এই পরেরটা থেকে তার পরেরটা আর একটু উন্নত, এরকম করতে করতে সবার লাস্টের পর্বটার নাম কি, সেটা হচ্ছে কর্ডাটা। অর্থাৎ কর্ডাটা কিন্তু সবগুলো থেকে সবচেয়ে বেশি উন্নত। এই কথাটা এই কারণেই বললাম, কোষীয় মাত্রার গঠন মানে কি, এরা সবচেয়ে অনুন্নত, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে পরিফেরা। কোষ টিস্যু মাত্রার গঠন হচ্ছে ঠিক এই প্রথমটা থেকে একটু উন্নত, তাহলে এটা এক্সাম্পল হচ্ছে এইটার পরেরটা নিডারিয়া। 3 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারের চেয়ে আরেকটু উন্নত, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে তারপরেটা প্ল্যাটিহেলমিনথেস। এবং প্ল্যাটিহেলমিনথেস এর পরেরগুলো যা থাকবে সেটা হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। জীবন পদ্ধতির উপর দুই ভাগে আমরা পড়েছি ভাগ করা যায়, মুক্তজীবী এবং পরজীবী। মুক্তজীবী তারা সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে। পরজীবী কি, এরা এদের আশ্রয়ের জন্য অন্য কোনো প্রাণীর উপর নির্ভরশীল এবং সে আশ্রয়ের দাতা থেকে তারা তাদের পুষ্টি গ্রহণ করে। ম্যাক্সিমাম কৃমি হচ্ছে পরজীবী, যার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যকৃত কৃমি বা ফ্যাসিওলা হেপাটিকা। এখানে হচ্ছে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। আমরা অলওয়েজ মনে রাখবো যে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা বিভাজিত হয়ে দুইটা একত্রে মিলিত হয়ে তৈরি করে হচ্ছে জাইগোট। এবং যে জাইগোটটা গঠিত হয় সেটা কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হতে হতে তৈরি করে হচ্ছে ক্লিভেজ।
একটা ক্লিভেজের অনেকগুলো কোষ থাকে তাই না, প্রত্যেকটা কোষকে আলাদা আলাদা ভাবে বলা হয় হচ্ছে ব্লাস্টোমিয়ার। আমরা মনে রাখবো একটা ক্লিভেজের যে প্রান্তে কুসুম থাকে ওই প্রান্তটাকে বলা হয় হচ্ছে ভেজিটাল পোল, এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় হচ্ছে অ্যানিমেল পোল। অরিও ক্লিভেজ, শর্টবিল ক্লিভেজ আমরা একটু আগে আলোচনা করেছি, তো সেগুলো আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিই। অরিও ক্লিভেজ হচ্ছে সেই ধরনের ক্লিভেজ যেখানে একটা হচ্ছে বিভাজন তল হলো জাইগোটটাকে একদম সুষম ভাবে অনেকগুলো ভাগে বিভক্ত করে, যেটা শর্টিল ক্লিভেজ। সেখানে কি হয়, সেখানে হচ্ছে ক্লিভেজের দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরিও ক্লিভেজই কিন্তু ঘটবে, আগের মতোই হবে, কিন্তু তৃতীয় বিভাজন থেকে কি হবে, অ্যানিমেল পোল, একটু আগে আমরা যেটা বললাম অ্যানিমেল পোল আর ভেজিটাল পোলের যে ব্লাস্টোমিয়ার অর্থাৎ কোষগুলো থাকে তাদের স্থানান্তর ঘটে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এখানেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত কিন্তু সে অরিও ক্লিভেজই ঘটবে, কিন্তু তৃতীয় বিভাজন থেকে এখানে কি হয়, সেখানে একদম অনুপ্রস্থ বরাবর বিভাজন অর্থাৎ পাশাপাশি বিভাজন শুরু হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এক্সাম্পল গুলো আমরা মনে রাখবো, অরিও ক্লিভেজের এক্সাম্পল হচ্ছে আর্থ্রোপোডা, শর্পিল ক্লিভেজের এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা এবং মলাস্কা, এবং দ্বিপার্শ্বীয় ক্লিভেজের এক্সাম্পল হচ্ছে কর্ডাটা। ভ্রূণস্তর, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে দ্বিভ্রূণস্তরী। এখানে আমরা দেখব দেহ দুইটা মূলত স্তরে বিভক্ত থাকে, এক্টোডার্ম বাইরের দিকে, এন্ডোডার্ম হচ্ছে ভেতরের দিকে, মাঝখানে কোনো স্তর থাকে না। এই অংশটা একটা অকোষীয় জেলির ন্যায় পদার্থ দ্বারা পূর্ণ থাকে যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। এটা হচ্ছে নিডারিয়া পর্বে প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়, এবং পরবর্তীতে আমরা যখন হাইড্রা চ্যাপ্টারটা পড়বো সেক্ষেত্রে এটা আমরা একটু ভালো করে বুঝবো। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখা যায় বাইরের দিকে দ্বিস্তরীর মতোই এক্টোডার্ম থাকবে, ভেতরের দিকে এন্ডোডার্ম থাকবে, এবং মাঝখানে এখানে আরেকটা সাদা ডাকার স্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কি মেসোডার্ম। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে প্রতিসাম্য। কোন গোলীয় অক্ষ বরাবর দেহকে যদি অনেকগুলো তলে ভাগ করা যায় সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এর এক্সাম্পল পাওয়া যায় কি কি, তিনটা এক্সাম্পল এখানে দেয়া আছে। দেখো প্রথমটা হলো তিনটা এক্সাম্পল কি কি, একটা হচ্ছে গলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরিও প্রতিসাম্য, এখানে দেখা একটা লম্বা শ্রেণীর প্রাণী, এগুলো ছিল গোল, এগুলো হচ্ছে সব লম্বা। এতে যদি আমি লম্বা অক্ষ বরাবর, লম্বা তল বরাবর ভাগ করি তাহলে এদেরকে অনেকগুলো ভাগে দুই বা ততোধিক ভাবে বিভক্ত করা যায়, এটা হচ্ছে অরিও প্রতিসাম্য। অরিও প্রতিসাম্যের এক্সাম্পল গুলোর মধ্যে লেখা আছে কি কি, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন। দ্বি অরিও প্রতিসাম্য, আমরা এখানে খেয়াল করবো এদের সাধারণত দ্বি অরিও প্রতিসাম্য এক বা এক জোড়া কোষিকা থাকে, তাদেরকে আমরা যদি একদম মাঝখান বরাবর ভাগ করি এবং সেই যে লাইনটার মাঝ থেকে যদি সমকোণে আরেকটা লাইন টানি অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা লাইন টানি, তা দেখো এরকম একটা 4 ভাগে বিভক্ত হবে এই অংশটা, এটা হচ্ছে দ্বি অরিও প্রতিসাম্য। দুইটা এক্সাম্পল, দুইটাই সি দিয়ে, একটা হচ্ছে একটা হচ্ছে কি, একটা হলো টেরোফোরা, আর একটা হচ্ছে সিওপ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই শ্রেণীর প্রতিসাম্যের ক্ষেত্রে দেখা যায় কি রকমের, দেহের ডান পাশ বাম পাশ দেখতে হুবহু একই রকম। কি কি, এই যে এখানে একটা ছবিতে আছে কি, এটা প্রজাপতি। আরেকটা এক্সাম্পল কি, আমরা নিজেরাই অর্থাৎ মানুষ। এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি, আমাদের আশেপাশে অনেক কিছু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল হিসেবে আছে। অপ্রতিসাম্য হচ্ছে যাদেরকে কোনো তল বরাবর আর কোনো ভাগে বিভক্ত করা সম্ভব না, সেগুলো হচ্ছে অপ্রতিসাম্য। এরপর হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়নের মধ্যে আমরা কি দেখতে পাই, সমখণ্ডকায়ন বিশিষ্ট। কি, দেহ অনেকগুলো খণ্ডকে বিভক্ত, প্রত্যেকটা খণ্ড একটা আরেকটা সমান। অসম খণ্ডকায়ন বিশিষ্ট, দেহ অনেকগুলো খণ্ডকে বিভক্ত এবং সব খণ্ডগুলো সাধারণত একটা আরেকটা সমান থাকে না। খণ্ডকায়ন বিহীন দেহ কোনো খণ্ডকে বিভক্ত নয়। এক্সাম্পল হিসেবে দেয়া আছে খণ্ডকায়ন বিশিষ্ট কি, কেঁচো, যেমন এই যে একটা কেঁচোর ছবি, এটাকে এখানে একটা ক্লোজ একটা পিকচার হিসেবে দেওয়া হয়েছে, দেখো একটা আরেকটা সমান। অসম খণ্ডকায়ন বিশিষ্ট কোনো খণ্ড একটা আরেকটা সমান না। খণ্ডকায়ন বিহীন প্রাণী হচ্ছে সমুদ্র তারা, ঝিনুক। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন বলতে কি বোঝা যায়,
এই কথাটার মানে হচ্ছে বাহ্যিক ভাবে তারা যদিও অনেকগুলো খণ্ডকে বিভক্ত মনে হয়, কিন্তু কোনোটা খণ্ড কি সুস্পষ্ট না, এবং এই খণ্ডগুলো দেখা যায় কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য এক একটা অঞ্চল সৃষ্টি করে, অর্থাৎ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে। যেমন অনেকগুলো খণ্ডক মিলে এখানে তৈরি করেছে হচ্ছে মস্তক, তারপরে এখানে অনেকগুলো খণ্ডক মিলে তৈরি করেছে হচ্ছে বক্ষ, অনেকগুলো খণ্ডক তৈরি করেছে হচ্ছে এখানে কি উদর। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তল বা প্রান্তিকতা। আমরা প্রথমে তলগুলো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রান্তিকতা। প্রান্তিকতা বলার অনুযায়ী প্রাণীকে দেখো 5 ভাগে ভাগ করা যায়। কি কি? সম্মুখ প্রান্ত, যেখানে মুখ থাকে, পশ্চাৎ প্রান্ত, এটা ঠিক অপোজিট প্রান্ত। এরপর দেখো আর কি কি প্রান্ত আছে। পৃষ্ঠীয় প্রান্ত মানে পিঠের দিকে, অঙ্কীয় প্রান্ত হচ্ছে সামনের দিকে। আর কি থাকবে? আর হচ্ছে ডান পাশ এবং উল্টা সাইডে বাম পাশ, এই দুইটা পাশ হচ্ছে পার্শ্বীয় প্রান্ত। তল হচ্ছে এখানে 3টা। কি কি? এই পৃষ্ঠীয় প্রান্ত আর অঙ্কীয় প্রান্তের মাঝ বরাবর একটা যদি আমি লাইন টানি, এটা হচ্ছে সম্মুখ তল, তাই না? আচ্ছা, এরপর দেখো মধ্যরেখীয় তল। দেহের ডান পাশ এবং বাম পাশে আমি যদি ভাগ করতে চাই, এই মাঝ বরাবর আমি যদি একটা লাইন টানতাম, তাহলে ওই দিকে বাম পাশ, এদিকে ডান পাশ, তাহলে এটা যে ভাগে বিভক্ত হতো যে তল দিয়ে, সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। আরেকটা তল হচ্ছে অনুপ্রস্থ তল। এইটা দিয়ে দেহকে সামনের দিক, পেছনের দিক, অর্থাৎ সম্মুখ প্রান্ত আর পশ্চাৎ প্রান্তে ভাগ করা সম্ভব। এটার নাম হচ্ছে অনুপ্রস্থ তল। সিলোম আমরা আগেও বলেছি, সিলোমের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। এর শব্দটার মানে হচ্ছে কি? নাই। কি নাই? সিলোম নাই। এক্সাম্পল কি কি বইয়ের মধ্যে দেয়া হচ্ছে 2টা পি দিয়ে, পরিফেরা প্ল্যাটিহেলমিনথেস, আর 2টা সি দিয়ে, কি কি? নেডালিয়া আর হচ্ছে টিনোফোরা। সুডোসিলোমেট, সুডো শব্দটার অর্থ নকল বা ভ্রান্ত, এটার এক্সাম্পল হিসেবে দেয়া হচ্ছে নেমাটোডা। আমরা যখন বই দেখে পড়বো আমরা সেখানে খেয়াল করব, সেখানে 3টা এক্সাম্পল দেয়া আছে। মনে রাখার জন্য আমি কি বলেছিলাম? নারকেল অর্থাৎ কোকোনাট, নারকেলের ন দিয়ে হচ্ছে নেমাটোডা, রতে হচ্ছে বইতে পাবো আমরা রোটিফেরা, কতে হচ্ছে কাইনোরাইনকা। ইউসিলোমেট, এখানে বানানটা একটু ভুল আছে, একটু খেয়াল করবো। যে দেখো নিচে ঠিক বানানটা দেয়া আছে, যে এটা হচ্ছে ইউসিলোমেট, মানে কি? এখানে সত্যিকারের সিলোম উপস্থিত। এক্সাম্পল হিসেবে আমরা মনে রাখবো প্রথম 2টার বাদে যা আছে সব ইউসিলোমেটের আন্ডারে, অর্থাৎ মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত সব হচ্ছে ইউসিলোমেটের আন্ডারে। এখন আমরা আসল তাহলে কোন কোশ্চেনটার অ্যান্সার আমরা করতে পারবো, তোমরা একটু বলো তো, কমেন্ট করে একটু জানাও কোন পর্বটি সুডোসিলোমেট। আমরা যা যা পড়লাম একটু মনে করার চেষ্টা করি। কি বলেছিলাম? কি দিয়ে আমরা মনে রাখতে পারি? নারকেল। একটু তাহলে এটা দিয়ে একটু মনে করার, একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। এ তে হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, বি তে হচ্ছে নেমাটোডা, সি তে মলাস্কা, ডি তে হচ্ছে অ্যানেলিডা। কি হবে অ্যান্সার? সবাই একটু বলো তো দেখি। আমি একটু ওয়েট করি, তোমরা একটু অ্যান্সার দাও। আচ্ছা, তোমরা অনেকেই ঠিক অ্যান্সার দিতে পারছো, ম্যাক্সিমামে সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ, সেটা হচ্ছে নেমাটোডা। তাহলে আমরা একটু দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কি ছিল নেমাটোডা, তাই না? মূলত এখানে নেমাটোডা থাকলেও বইতে আরো 2টা এক্সাম্পল দেয়া আছে। কি কি? একটা হচ্ছে রোটিফেরা, কাইনোরাইনকা। যদিও 3টা এক্সাম্পল দেয়, কিন্তু নেমাটোডাটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। নটোকর্ড, ওটা আমরা অলরেডি বলেছি। নটোকর্ডের উপর ভিত্তিতে উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে পর্বগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, নন কর্ডেট আর কর্ডেট, তাই না? পৌষ্টিক নালীর উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে প্যারাজোয়া, এন্টারোজোয়া। এন্টারোজোয়ার হচ্ছে নির্দিষ্ট পৌষ্টিক নালী আছে বা খাদ্য গহ্বর আছে, প্যারাজোয়ার নাই। চলে আসলাম আমরা আমাদের লেকচারের পরবর্তী অংশ, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। আমরা যখনই এই জিনিসটা তোমরা দেখছো, তোমাদের চোখে দেখো সবার আগে কি পড়ছে? যে ধাপটা অনেকটা সিঁড়ির মতো করে দেওয়া আছে, তাই না? এই জিনিসটা ইম্পর্টেন্ট। সাধারণত এই ধাপটা আমরা যখন পরীক্ষায় লিখি, এটা এরকম সিঁড়ির মতো করে দেওয়া থাকে। এই ধাপের নামগুলো অনেক সময় আমরা পরীক্ষায় আমরা কিন্তু জানি সবাই, দেখো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস।
এই নামগুলো অনেক সময় দেখা যায় পরীক্ষায় অনেক সময় মনে করতে পারি না, কিংডমের পরেরটা জানি কি ছিল, তখন মনে হয় ফাইলাম নাকি ক্লাস কি ছিল মনে করতে পারি না। এগুলো মনে রাখার জন্য তোমরা চাইলে এখানে সাইডে একটু লিখে রাখতে পারো। আমার এখানে একটু আজকে লিখতে একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আমি লিখতে পারছি না, তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এই যে কিংডম, এই কিংডমের দেখো এই যে প্রত্যেকটা কিংডম থেকে স্পিসিস পর্যন্ত প্রত্যেকটার আমরা যদি এর নামগুলো মনে রাখতে চাই একদম একই সিরিয়ালে, তোমরা সাইডে দেখো প্রত্যেকটার প্রথম যেই হচ্ছে অক্ষরগুলো সেটা লিখে রাখতে পারো। লিখে কি হয় দেখো, কে পি কফ জি এস, কে পি সি ও এফ জি এস, এটাকে আমরা বলি কিভাবে, কে পি কফ জি এস, কে পি সি ও এফ জি এস। সবাই কি বুঝতে পারছো আমি যেটা বলছি? প্রত্যেকটার প্রথম অক্ষর মিলে তুমি এখানে লিখে রাখো, তাহলে পরীক্ষায় কোনটার পর কোনটা এই জিনিসটা আর কখনো ভুল হবে না। কি এটা পুরোটা একসাথে পড়লে এরকম দাঁড়ায়, কেপি কফ জিএস। আচ্ছা, এরপর দেখো দ্বিপদ নামকরণ। এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই দ্বিপদ নামকরণীয় অংশটা। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটা নাম জানতে হবে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তন কে করেছেন। নামকরণের প্রবর্তন করেছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, কত সালে? 1758 সালে। তাহলে দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1758 সালে। এখানে আমরা দেখব দ্বিপদ নামকরণের লেখার ক্ষেত্রে কিছু নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে, এটা অবশ্যই দ্বিপদ নামকরণ লিখতে হলে আমাদের বৈজ্ঞানিক নামের প্রয়োজন, তাই না? নামের ক্ষেত্রে অবশ্যই দুইটা অংশ থাকবে। দুইটা অংশ কি কি? এই যে তোমরা দেখো, এই লাস্টের দুইটা অংশ থাকবে কি কি? একটা হচ্ছে জেনাস, স্পিসিস, গণ এবং প্রজাতি। এরপর আমরা চলে আসলাম দেখো দ্বিপদ নামকরণের প্রথম অংশটি জীবের গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নামে নির্দেশক। অর্থাৎ এই যে আমরা বললাম লাস্টের দুইটা পয়েন্ট থাকবে, এখানে এই জেনাস অংশটা থাকবে শুরুতে, স্পিসিস অংশটা থাকবে হচ্ছে তারপরে। এরপর দেখো 3 নাম্বার পয়েন্ট, বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিন কৃত হতে হবে। দ্বিপদ নামকরণের ছাপা অক্ষরে হলে সব সময় ইটালিক হরফে হবে। মানে হচ্ছে দেখো নামটা অবশ্যই দ্বিপদ বৈজ্ঞানিক নামটা কিন্তু কোনো ইংরেজি নামে লেখা যাবে না, তাই না? যেমন মানুষের নাম কি? বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, তাই না? এখন আমি যদি বলি নাম, এটা কি সম্ভব যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিউম্যান? এটা তো কখনো সম্ভব না, কারণ নামটা কি হতে হবে? ল্যাটিন হতে হবে। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। এবং যদি নামটা আমরা যখন লিখতে চাই তখন কি করতে হয়? একটু বাঁকা করে লিখতে হয়, তাই না? এবং আমরা যখন ছাপাবো, ছাপানোর ক্ষেত্রে এটা ইটালিক হরফ অর্থাৎ ইটালিক যে একটা ফন্ট থাকে ওই ফর্মে লিখতে হবে। গণ নামটি বিশেষ্য, এর আদ্যাক্ষরটি অবশ্যই বড় হরফে লিখতে হবে এবং প্রজাতির নামটি বিশেষণ, যার আদ্যাক্ষরটি ছোট হরফে লিখতে হবে। অর্থাৎ তুমি যখন পুরাটা নাম লিখবে, যেমন হোমো স্যাপিয়েন্স, আমি যদি এটা পুরাটা নাম লিখি তাহলে শুরুর যে এইচ অর্থাৎ গণের নামের যে শুরু হোমো, এটার এইচ যেটা, এইটা শুধুমাত্র বড় হরফ অর্থাৎ ক্যাপিটাল লেটারে থাকবে। এর বাকি পুরাটুকু যতগুলো লেটার আছে সবগুলো থাকবে হচ্ছে স্মল লেটারে। এখন আমরা চলে আসলাম সেটা হচ্ছে প্রধান পর্ব। আমরা মনে রাখবো এই প্রধান পর্ব ক্ষেত্রে কিংডম অ্যানিমালিয়া অর্থাৎ হিকম্যান এর অনুযায়ী কিংডম অ্যানিমালিয়াকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। এই টোটাল 33টি পর্বের মধ্যে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে প্রধান 9টা পর্ব। এই 9টা ছাড়া বাকি সবগুলোকে বলা হয় গৌণ পর্ব। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট মনে রাখাটা সেটা হচ্ছে এই কিংডম অ্যানিমালিয়াতে টোটাল 33টা পর্ব আছে, 9টা হচ্ছে প্রধান আর বাকি সবগুলো হচ্ছে গৌণ। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 9টা পর্বের নাম আমাদের অবশ্যই 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 এগুলো সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। কেন সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে? এই চ্যাপ্টার পড়তে পড়তে আমরা এই জিনিসটা আরো ভালো করে পরবর্তীতে বুঝতে পারবো। আমি যদি মনে রাখি প্রথমটা হচ্ছে পরিফেরা, পরেরটা প্ল্যাটিহেল মিনথেস, তুমি কিছু দূর পরেই যখন আমরা আজকে তো লেকচারের প্রথম খণ্ডটা পড়ানো হচ্ছে, যখন আমরা আস্তে আস্তে পরবর্তী খণ্ডগুলো পড়বো তখন দেখবা যে কিছু বৈশিষ্ট্য মনে রাখার ক্ষেত্রে খুব ঝামেলা হবে। তাহলে দেখো, এবং এটা যে সিরিয়াল অনুযায়ী আছে এটা কিন্তু কোনো র্যান্ডম সিরিয়াল না, এটার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, তাই না? কারণ কি?
এই এক একটা পর্ব, যখন এই প্রথমটার পর আমি দ্বিতীয়তে আসলাম, মানে কি এই দ্বিতীয়টা প্রথমটার চেয়ে একটু উন্নত, দ্বিতীয়টা থেকে আমি তৃতীয়তে আসলাম, তাহলে 3 নাম্বারটা 2 নাম্বারটা থেকে আর একটু উন্নত, এরকম করতে করতে আমি যত নিচের দিকে নামতে থাকবো কি হবে, এটা হচ্ছে আস্তে আস্তে একটা থেকে আরেকটা আরো বেশি উন্নত হতে থাকবে, এবং লাস্টেরটা সবচেয়ে বেশি উন্নত। তাহলে সবচেয়ে অনুন্নত কোনটা? একদম প্রথমটা, পরিফেরা। তাহলে আমি কথাটা আরেকবার একটু বললাম, আমরা নামগুলো অবশ্যই অবশ্যই একটা সিরিয়াল ওয়াইজ মনে রাখবো। আচ্ছা, এখন আমি চলে আসলাম প্রথম যে পর্ব, সেটা হচ্ছে পরিফেরা। এই পরিফেরার মধ্যে দেখো, আমাদের শুরুতে যে জিনিসটা মনে রাখতে হবে, যে প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে আমরা বইয়ের মধ্যে পড়তে গেলে দেখবো যে প্রত্যেকটা পর্বের মধ্যে কিছু অতিরিক্ত নাম দেয়া আছে। যেমন পরিফেরা পর্বের ক্ষেত্রে একটা স্পেশাল নাম দেয়া আছে সাইডে, তোমরা খেয়াল করে দেখবা, সেটাকে বলা হয় হচ্ছে ছিদ্রালো প্রাণী। কারণ কি, যখনই পরিফেরা পর্বের কথা তোমার মনে হবে, তুমি অলওয়েজ মনে রাখবা যে পরিফেরা এর একটা মানে হচ্ছে এক্সাম্পল বা হলো এটা, আমরা সব বৈশিষ্ট্য মোটামুটি বা পরিফেরার যে হচ্ছে স্পেশাল যে ফিচার গুলো আমরা যে মনে রাখতে পারি, একটা জিনিসের কথা মনে রাখি, সেটা হচ্ছে স্পঞ্জ। এখন আমাদের বাসায় তোমরা দেখবা যে হচ্ছে হাঁড়ি পাতিল যে কোনো কিছু মাজার জন্য এক ধরনের স্পেশাল ফোম জাতীয় একটা স্পঞ্জ ইউজ করা হয়, তাই না? স্পঞ্জটা তুমি দেখবা যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে কি বলা হয়? ছিদ্রগুলোকে বলা হয় পোর, তাই না? পোর মানে হচ্ছে ছিদ্র, আর ছিদ্র যুক্ত কথাটার নাম হচ্ছে পোরাস, তাই না? তো দেখো, এই যে পরিফেরায় পর্বে যে প্রাণীগুলো, তুমি দেখবে এখানে যতগুলো বইতে এক্সাম্পল দেওয়া আছে পরিফেরার আন্ডারে, সবগুলো এক্সাম্পলের লাস্টে একটা শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে স্পঞ্জ। অর্থাৎ তুমি স্পঞ্জের কথার নামটা মনে রাখলে তোমার এক্সাম্পল নিয়ে কিন্তু আর মাথা ঘামাতে হচ্ছে না। এখন আমরা মনে রাখবো এই যে পরিফেরা, স্পঞ্জ দিয়ে আমরা বুঝলাম কি, স্পঞ্জের মধ্যে থাকে ছোট ছোট ছিদ্র, তাই এই পর্বের প্রাণীগুলোকে বলা হয় হচ্ছে ছিদ্রালো প্রাণী। এখন আমরা এটা পড়তে গেলে, এই বৈশিষ্ট্যগুলো পড়তে গেলে আমরা যে জিনিসটা খেয়াল করে দেখব, আমরা ওই যে পড়ে আসছিলাম সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীটিকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা কি ছিল? কোষীয় মাত্রার সংগঠন, যার এক্সাম্পল কি? পরিফেরা। আশা করি সবার এই জিনিসটা মনে আছে। অস্টিয়া কি? এই যে একটু আগে আমরা বললাম, এরা ছোট ছোট ছিদ্রযুক্ত, এই ছিদ্রগুলোকে কি বলা হয়? পোর, অর্থাৎ এরা হচ্ছে পোরাস। এই ছিদ্রগুলো একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, এর নামটার নাম হচ্ছে অস্টিয়া। এরপর দেখো নালীতন্ত্র, এদের মধ্যে থাকবে, মানে এগুলো যদিও হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী বলা হয়, তারপরও এদের হচ্ছে দেহে কোনো না কি বলে সংবহন তন্ত্র হিসেবে পানি প্রবাহের জন্য একটা বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। বুঝতে পারছি সবাই? এরপর দেখো স্পিকিউল। স্পিকিউল কি? এদের মধ্যে হচ্ছে চুনময় অর্থাৎ চুনযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে, এগুলোর নাম হচ্ছে স্পিকিউল। যেটার আরেকটা নাম হচ্ছে স্পঞ্জিন। স্পঞ্জিন কি? স্পঞ্জিন হচ্ছে এক ধরনের জৈব বস্তু, যেটা হলো দেহের কাঠামো গঠন করে। এরপর আমরা পাবো হচ্ছে কোয়ানোসাইট। কোয়ানোসাইট কি? এদের এদের দেহের অন্তঃপ্রাচীরে থাকে হচ্ছে কিছু ফ্লাজেলা যুক্ত কোষ, এগুলো হচ্ছে এটার নাম হলো কোয়ানোসাইট। এরপর দেখো যেটা হচ্ছে অস্কুলাম। অস্কুলাম কি? এদের দেহের মধ্যে কিছু নালীতন্ত্র ভিতরে স্পঞ্জোসিল নামে, এই স্পঞ্জোসিল নামে একটি বড় গহ্বরে মিলিত হয়। এর শীর্ষ প্রান্তে থাকে হচ্ছে অস্কুলাম, যেটা হলো একটা ছিদ্র পথে বাইরের দিকে উন্মুক্ত হবে। নিশ্চল বলতে কি বোঝানো হয়েছে? এই পর্বের প্রাণীগুলো হচ্ছে চলাচল করতে পারবে না, একদম নিশ্চল হয়ে পড়ে থাকবে। আর লাস্টে যে দুটার নাম দেখতে পাচ্ছ, যে এই পর্বের প্রাণীগুলো দুইটা লার্ভা দশা এখানে লেখা হয়েছে কি, একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা আর একটা হচ্ছে প্যারেনকাইমুলা। তোমাদেরকে বলেছি যে আজকে যেহেতু একটু লিখতে একটু কষ্ট হচ্ছে, তাই এই পর্বের বৈজ্ঞানিক নামগুলো সহজে মনে রাখার একটা সূত্র লেখা আছে। আমি যখন একটু পরে পিডিএফ যখন আপলোড করা হবে আজকে, সেই পিডিএফ এর মধ্যে আমি অবশ্যই এই পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য তোমাদেরকে একটা স্পেশাল একটা সূত্র দিয়ে দিব। ওই সূত্রগুলো দেখে তোমরা এই নামগুলো সবাই খুব সহজে মনে রাখতে পারবা। নামগুলো মনে রাখা, ওই মানে বৈশিষ্ট্যগুলো মনে রাখার ক্ষেত্রে কারো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যে পর্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিডারিয়া। আমরা একটু আগে বলেছিলাম যে নিডারিয়ার এই পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা একটা প্রাণীর এক্সাম্পল দিয়ে কিন্তু সেটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে হাইড্রা। আমাদের এই বইতে হাইড্রার এক্সাম্পল গুলো মনে রাখার জন্য
সরি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য যে হাইড্রা পর্বটা সেটা নিয়ে কিন্তু একটা চ্যাপ্টারই আছে আলাদা, আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটা, সেখান থেকে অলরেডি আমরা একটু একটু করে কিছুটা অংশ জেনেছি। কি সেটা হচ্ছে নিডারিয়া এগুলো কি দ্বিভ্রূণস্তরী প্রাণী। আমার বিশ্বাস তোমাদের একটু একটু হলেও এখন মনে পড়ছে, তাই না? দ্বিভ্রূণস্তরী প্রাণী, অর্থাৎ এটাকে বলা হয় আরেকটা নামে ডিপ্লোব্লাস্টিক, তাই না? বাইরের স্তরের নাম কি এপিডার্মিস, ভেতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। দেখো আমরা মনে রাখবো যে কোনো পর্বে ভেতরের স্তরের নাম কি এন্ডোডার্মিস। শুধুমাত্র নিডারিয়া পর্বের ক্ষেত্রে এই এন্ডোডার্মিসকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, এটার নাম কি গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস কি? গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে বেসিক্যালি এন্ডোডার্মিসেরই একটা রূপান্তরিত রূপ। আমরা অলরেডি যেটা জেনেছি এই এন্ডোডার্মিস অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস বা এপিডার্মিসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেখানে অবস্থান করে কি অকোষীয় জেলির ন্যায় মেসোগ্লিয়া। এই দেখো এদের দেহের ভেতরে একটা গহ্বরের মতো আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিলেন্টেরন। সবাই দেখতে পাচ্ছি আমরা সিলেন্টেরন। এখন আসো প্রথম যে কথাটা লেখা কি, এটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন। অর্থাৎ আমরা ওই যে সংগঠন ক্রম মাত্রার উপর ভিত্তি করে লিখেছিলাম যে হলো দেহের কি বলে কোষ টিস্যু মাত্রা, অর্থাৎ অনেকগুলো কোষ একসাথে সম্মিলিত হয়ে একটি টিস্যু গঠন করে, সেটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, যেটার এক্সাম্পল হচ্ছে নিডারিয়া। সেই কথাটা এখানে লেখা হয়েছে। প্রতিসাম্যের ক্ষেত্রে আমরা পড়েছি অরীয় প্রতিসাম্য মানে কি? অরীয় প্রতিসাম্যের মানে হচ্ছে দেহকে লম্বালম্বি ভাবে আমি দুই বা ততোধিক ভাবে বিভক্ত করতে পারি, এটা হচ্ছে নিডারিয়া পর্বের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এখন আমরা দেখবো এর মধ্যে থাকে কি নেমাটোসিস্ট এবং নিডোসাইট। এটা হচ্ছে দেখো এই ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি নেমাটোসিস্ট এবং নিডোসাইট। মাঝখানে কোষ গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন। এটা দুইটা দশা থাকে, পলিপ দশা, মেডুসা দশা, এবং এদের লার্ভার নাম হলো প্ল্যানুলা লার্ভা। আচ্ছা, তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী যে হচ্ছে 3 নাম্বার থেকে যে টপিক যে পর্বগুলো আছে এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে পড়বো। এবং আজকের লেকচারে তোমাদের যেই জিনিসগুলো যদি হচ্ছে কোনো কিছু যেটা আমার লিখে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লিখতে পারিনি, সবকিছু আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব। এটার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন কারো যদি কোনো প্রশ্ন করার থাকে, কোনো কিছু যদি জানতে চাও, কিছু যদি তোমরা আমাকে স্পিকারে কেউ কিছু যদি জিজ্ঞেস করতে চাও, তাহলে তোমরা তোমাদের আনমিউট করে অপশনটা তোমরা হচ্ছে আমাকে কিছু জিজ্ঞেস করতে পারো, অথবা কমেন্টের মাধ্যমেও কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাতে পারো, আমি এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, হোয়াট ইজ পলিপ এন্ড মেডুসা ফেস। আচ্ছা, পলিপ ফেস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে, পলিপ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মানে কোনো যখন এটা নিশ্চল যে দশাটা আমরা বলি, নিশ্চল যখন কোনো কিছুর সাথে এটা যুক্ত থাকে সেটাকে বলা হয় হচ্ছে পলিপ দশা। আর মেডুসা দশা কি? মেডুসা দশা হচ্ছে যখন এটা ভাসমান বা চলমান যখন থাকবে তখন সেটাকে বলা হয় হচ্ছে মেডুসা দশা। আচ্ছা, একজন প্রশ্ন করেছো নিডারিয়া পরিফেরা এবং অন্যান্য কিছু ফাইলামেও নিউ এডিশনের বইতে কিছু সাব ফাইলাম যুক্ত করা হয়েছে, ওগুলো পড়তে হবে কিনা। আচ্ছা, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পর্বগুলোর বৈশিষ্ট্য এবং সেগুলোর এক্সাম্পল। আশা করি এই জিনিসগুলো ভালো করে পড়লেই তোমাদের হবে।
তাও যদি কেউ অতিরিক্ত জিনিসগুলো পড়তে চাও পড়তে পারো, বাট ওগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের এই পর্যায়ের জন্য। তোমাদের আপাতত প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে সেগুলো ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো এবং সেগুলোর সব এক্সাম্পল পড়তে হবে না, এখন না হাতে ধরে যেগুলো একদম কি বলে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো সেগুলোই শুধুমাত্র পড়তে হবে। আমি অপেক্ষা করছি, আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে তাহলে করতে পারো। আচ্ছা, হোয়াট ইজ মেটাজেনেসিস ইন নিডারিয়া? মেটাজেনেসিস বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে এই পর্বের প্রাণীগুলো আসলে যৌন জনন সম্পন্ন হয় এবং এদের হচ্ছে অযৌন জননও সম্পন্ন হয়। এদের হচ্ছে যে রিপ্রোডাকশনের যে হচ্ছে ওভারল্যাপিং হয়, এটার নামই হচ্ছে মেটাজেনেসিস। ঠিক আছে, এগুলো আসলে অনেক মানে হাই থটের কথাবার্তা, পরীক্ষার জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখার জন্য মনে রাখতে পারো, এটা ভালো। ত্রিস্তরী প্রাণীদের কি মেসোগ্লিয়া থাকতে পারে? না, মেসোগ্লিয়া শুধুমাত্র দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। ত্রিস্তরী প্রাণীদের তো মেসোগ্লিয়া কেন থাকবে? ওই মেসোগ্লিয়ার ওই পোর্শনে তাদের তো একটা আলাদা স্তরই থাকবে, সেটার নাম কি? সেটার নাম বলো মেসোডার্ম, তাই না? কারো আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। এবং আজকে যা যা পড়ানো হয়েছে সবকিছু পিডিএফ তোমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে বলেছি এই পর্বগুলোর ক্ষেত্রে কিছু হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য কিছু ছন্দ, ছোট ছোট ছন্দ আমি দিয়ে দিব, সেই ছন্দগুলো এখানে আপলোড করে দিব। ওই ছন্দগুলো দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। ঠিক আছে, পর্বগুলোর মধ্যে আমি আবারও বলে দিচ্ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য এই বৈশিষ্ট্যগুলো পড়া, এবং প্রত্যেকটা পর্বের মধ্যে কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল গুলো থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো আমরা পড়বো। আচ্ছা, লাস্ট একটা প্রশ্নের অ্যান্সার দিই। লাস্ট একজন একটা প্রশ্ন করেছো, পরিফেরা ফাইলামের কি ধরনের জার্ম লেয়ার থাকে? আচ্ছা, পরিফেরা ফাইলামে কি ধরনের জার্ম লেয়ার থাকে? জার্ম লেয়ার বলতে সম্ভবত, আচ্ছা জার্ম লেয়ার বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? সরি, মানে তুমি কি ভ্রূণ স্তরের কথা বুঝাতে চাচ্ছ?
সম্ভবত তুমি ভ্রূণ স্তরের কথা বোঝাতে চাচ্ছ, যে দ্বিভ্রূণস্তরী, ত্রিভ্রূণস্তরী এরকম কিছু হয়তোবা তুমি বোঝানোর চেষ্টা করছো। তো সেক্ষেত্রে আমি বলি যে হচ্ছে যেটা পরিফেরা পর্বে যে প্রাণীগুলো আমরা খেয়াল করলে দেখবো যে হচ্ছে দ্বিভ্রূণস্তরী হচ্ছে শুধুমাত্র নিডারিয়া, নিডারিয়ার পরের থেকে সবগুলো হচ্ছে ত্রিভ্রূণস্তরী। তাহলে নিডারিয়ার জায়গা কোথায়, তাই না? এই প্রশ্নটা তো খুব লজিক্যাল। কারণ কি, নিডারিয়া পর্বের প্রাণীগুলো ভ্রূণ মানে হচ্ছে এটা তো কোনো অঙ্গতন্ত্রই গঠন করে না, এগুলো তো হচ্ছে শুধুমাত্র কোষ পর্যন্তই হচ্ছে এটা সীমিত। এভাবে প্রাণীগুলো কিন্তু আণুবীক্ষণিক, এদেরকে কিন্তু ওভাবে খালি চোখে ওরকম করে দেখাও যায় না। এই কয়েক মিলিমিটার পর্যন্ত মানে খুবই ছোট ছোট হয়, এগুলো টিস্যু গঠন করে না। এগুলো এই কারণে বলা হয় কি, এগুলো কোষীয় মাত্রার গঠন, তাই না? এই কারণে এদেরকে ওরকম মানে ভ্রূণ স্তরের ক্ষেত্রে, ওই পর্যায়ের ক্ষেত্রে তাদেরকে ওভাবে ফেলা হয় না। যে প্রশ্নটা করেছো সে কি আমার অ্যান্সারটা বুঝতে পেরেছো? মনোব্লাস্টিক বলতে আসলে কোনো শব্দ নাই, হ্যাঁ, মনোব্লাস্টিক বলতে শব্দ নাই। আচ্ছা, সবাইকে তাহলে থ্যাংক ইউ, আমি পিডিএফ গুলো ইনশাল্লাহ আপলোড করে দিব।